সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা চেষ্টা করব রিউমাটোলজি থেকে 10টা কোশ্চেন সলভ করতে। এই প্রশ্নগুলো আমি পাস মেডিসিন থেকে নিয়েছি। সো প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস রিউমাটয়েড ফ্যাক্টর। তাহলে রিউমাটয়েড ফ্যাক্টরের ব্যাপারে আসলে নিচের কোন স্টেটমেন্টটা আসলে কারেক্ট। সো একটা বলা হচ্ছে ইট ইজ ইমিউনোগ্লোবিলিন জি এগেইনস্ট দ্য এফসি পোর্শন অফ দ্য ইমিউনোগ্লোবিলিন এম। আচ্ছা, তার মানে এখানে আসলে এটা জানতে চাচ্ছে যে আমাদের যে রিউমাটয়েড ফ্যাক্টর যেটা আছে এটা তো একটা অটো অ্যান্টিবডি, রাইট? সো আসলে প্রশ্ন হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টরের যে অটো অ্যান্টিবডি সেটা আসলে কোন ধরনের অ্যান্টিবডি এবং কার এগেনস্টে ফাংশন করে। সো এটা আসলে মুখস্থ প্রশ্ন, মুখস্থ উত্তর। সো এখানে আমাদের ইনফরমেশনটা কি, রিউমাটয়েড ফ্যাক্টর অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান ইমিউনোগ্লোবিউলিন এম, এবং এটা কাজ করে হলো হোস্টের যে নিজস্ব ইমিউনোগ্লোবিউলিন জি আছে এই অ্যান্টিবডির যে এফসি পোর্শন সেটার এগেনস্টে ইমিউনোগ্লোবিউলিন এমটা ফাংশন করে। তাহলে ব্যাপারটা কি হলো, একটা পেশেন্টের যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে সেইখানে যে রিউমাটয়েড ফ্যাক্টরটা আমরা পাই সেই রিউমাটয়েড ফ্যাক্টর হলো আসলে ইমিউনোগ্লোবিউলিন এম, যেটা দেহের নিজস্ব ইমিউনোগ্লোবিউলিন জি এর এফসি পোর্শন যেটা তার এগেনস্টে আসলে ফাংশন করে। তাহলে অ্যান্সারটা কি, ইমিউনোগ্লোবিউলিন এম এগেনস্ট ইমিউনোগ্লোবিউলিন জি। সো এইটাই এখানে তাহলে কারেক্ট অ্যান্সার। আমাদের এখানে আসলে আর অন্য অপশন দেখার কোনো প্রয়োজনই নেই। তাহলে আমাদের রিউমাটয়েড ফ্যাক্টরের ক্ষেত্রে এটা এই হিসাব। রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা কিন্তু আরও একটা অ্যান্টিবডি আসলে চেক করি, সেটা হচ্ছে অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি, তাই না? এটাও আমরা আসলে চেক করে থাকি। তাহলে অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি, অ্যান্টি সাইক্লিক সাইট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, সেটাও আমরা আসলে চেক করে থাকি। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। সো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে একটি 44 ইয়ার ওল্ড একজন উইমেন, সে পেইনফুল জয়েন্ট নিয়ে আমাদের কাছে এসেছে। সে বলতেছে যে তার যে জয়েন্ট ইনভলভড হচ্ছে হ্যান্ডস, এবং এটা আস্তে আস্তে স্টিফ, সোয়েলিং, পেইনফুল। একটা মধ্যবয়সী একজন মহিলা, রিস্ট জয়েন্ট, হ্যান্ড জয়েন্ট ইনভলভড, স্টিফনেস, সোয়েলিং, পেইনফুল। সো স্বাভাবিকভাবেই ইট ইজ গোয়িং ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং সকালবেলা এটা আরও ওর্স হয়। তার মানে আফটার টেকিংয়ের স্লিপ অর আফটার টেকিংয়ের রেস্ট যদি কন্ডিশন আরও খারাপ হয় তাহলে একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। সব কিছু এখন পর্যন্ত রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফেভারে যাচ্ছে। আমরা আগাতে থাকি। এক্সামিনেশনে দেখা গেল কিছু প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আর মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট এইগুলোতে ইনভলভমেন্ট আছে। স্টিল ইট ইজ গোয়িং ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস সোফার। আমরা পেশেন্ট এখানে টেন্ডারনেস পেলাম এবং মুভমেন্ট এখানে রিডিউসড। ঠিক আছে, একদম ইনফ্লামেশনের সব কিছু ফিচারই এখানে আছে। পেশেন্টের রিলেভেন্ট ব্লাড পিকচার কি, হিমোগ্লোবিন একটু কম, প্লাটিলেট একটু বেশি, ডাব্লিউবিসি নর্মাল, সিআরপি ডেফিনেটলি বেশি, রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ, অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি পজিটিভ। তার মানে এটা তো ক্লিয়ার কাটভাবে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। প্রশ্ন হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কী। তাহলে আমাদেরকে আগে এটা জানতে হবে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে আসলে ম্যানেজমেন্ট আমরা কী করবো, এখানে একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন যখন আসবে তখন আমরা অ্যান্সার করবো আসলে এনএইচএসে ওরা কোন প্রোটোকল ফলো করে সেই প্রোটোকলগুলো আমাকে জানতে হবে। আমরা অন্য জায়গায় কী প্রোটোকল আছে সেইটার থেকে আমাদের এটা বেশি জানা গুরুত্বপূর্ণ এমআরসিপিতে, যে ওরা কী করে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওরা যে প্রোটোকলটা ফলো করে সেটা হচ্ছে ওরা শুরু করবে একটা ডিমার্ট দিয়ে, একটা সিঙ্গেল ডিমার্ট দিয়ে তারা ট্রিটমেন্ট শুরু করবে। যদিও আগের প্রোটোকল ছিল ডাবল ডিমার্ট, বাট এখনকার প্রোটোকল হচ্ছে সিঙ্গেল ডিমার্ট দিয়ে তারা শুরু করবে, এবং তার সাথে শুরুতে ইনিশিয়ালি একটা স্টেরয়েড দেওয়া হয়, সাধারণত প্রেডনিসোলন দেওয়া হয়। তাহলে প্রেডনিসোলন শুরুতে অল্প কয়েক সপ্তাহের জন্য দেওয়া হবে, এবং তার সাথে সিঙ্গেল ডিমার্ড আমরা এখানে আসলে দিয়ে স্টার্ট করব। তাহলে এখন ডিমার্ডের মধ্যে আমাদের অপশন কী কী, আমরা কোন কোন ডিমার্ড ইন কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে ইউজ করতে পারি। আমাদের ফার্স্ট বেস্ট চয়েস হলো মেথোট্রেক্সেট। আমাদের ফার্স্ট বেস্ট চয়েস হলো মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেটটা আসলে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি সবচেয়ে কমনলি ইউজ করা হয়, বাট এটা ছাড়া আরও কিছু ডিমার্ড আছে যেটাকে আমরা কনসিডার করি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের সালফাসালাজিন, এর বাইরে লেফ্লুনোমাইড আছে, হাইড্রক্সিক্লোরোকুইন আছে। যদিও হাইড্রক্সিক্লোরোকুইন আমরা একদম ইনিশিয়ালি দিতে চাই না,
এখানে অনেক হিসাব নিকাশের জায়গা আছে। বাট মেথোট্রেক্সেট, সালফাসালাজাইন, তারপরে লেফ্লুনোমাইড এবং হাইড্রক্সিক্লোরোকুইন এইগুলোকে আমরা দিতে পারি। বাট ইনিশিয়ালি আসলে মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে মেথোট্রেক্সেট, সালফাসালাজাইন বা লেফ্লুনোমাইড এইগুলাকেই আসলে শুরুর দিকে ইনিশিয়ালি আসলে আমরা চিন্তা করি। বাট মোস্ট কমনলি আসলে মেথোট্রেক্সেটটাকেই আমরা আসলে ইউজ করতে চাই। তাহলে সিঙ্গেল ডিমার্ট উইথ প্রেডনিসোলন। এখন এরপরে আমরা ট্রিটমেন্ট সাকসেসফুল হচ্ছে কি না আমরা আসলে কীভাবে বুঝবো? সো ডিজিজ অ্যাক্টিভিটি বোঝার জন্য আমরা এখানে আসলে পেশেন্টের সিআরপি লেভেলটাকে চেক করি। আর একটা আমাদের স্কোরিং সিস্টেম আছে DAS-28, এগুলোকে আমরা চেক করি। এখন যদি এই স্কোরিং অনুযায়ী যদি আমরা দেখি যে না আমাদের আসলে সাফিসিয়েন্ট রেসপন্স হয় নাই, সেখানে আমরা একটা সেকেন্ড ডিমার্ট এজেন্ট অ্যাড করতে পারি। এখন যদি এরকম হয় যে 2টা ডিমার্ট ইউজ করা হয়ে গেছে যার মধ্যে একটা মেথোট্রেক্সেট এক্সিস্টিং, যদি কন্ডিশন এমন হয় যে 2টা ডিমার্ট সে পায় যার মধ্যে একটা মেথোট্রেক্সেট আছে, স্টিল পেশেন্টের কন্ডিশন ফেভারেবল না, আমাদের স্কোরিং অনুযায়ী আমরা দেখতেছি যে না খুব একটা ইম্প্রুভমেন্ট এখনও হয় নাই, সেইখানে গিয়ে আমরা বায়োলজিক্স আসলে আমরা প্রিফার করি। সো মোটা দাগে আমাদের হিসাবটা আসলে আমরা এইভাবে আগে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সিঙ্গেল ডিমার্ট থেরাপি উইথ ব্রিজিং স্টেরয়েড। তাহলে এটাই আমরা এখানে দিব, আমাদের অন্য অপশন দেখার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা জাস্ট উই উইল ফলো দ্য ট্রিটমেন্ট প্রোটোকল। আচ্ছা, সো পরের কোশ্চেনে আমরা আসি। এখন বলা হচ্ছে একটা 47-year-old একজন ফিমেল, সে এলবো পেইন নিয়ে আমাদের কাছে আসছে। তার লাস্ট উইকেন্ড সে পেইন্টিং করছে, তার বাসা পেইন্টিং করছে। যখনই পেইন্টিং এরকম কাজের কথা আসবে, টেনিস খেলার কথা আসবে, সেখানে আমরা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস কনসিডার করব। আমাদের কোশ্চেনে যদি এরকম হিস্ট্রি থাকে, সে সারাদিন ধরে পেইন্টিং করছে, বাসা রং করছে, অথবা দেখা যাচ্ছে যে টেনিস খেলে এরকম, সেখানে আমরা কমনলি ল্যাটারাল আমাদের এপিকন্ডাইলাইটিস সেখানে আমরা আসলে চিন্তা করব যে এটা হইতে পারে কিনা। সিনারিও থেকে সাধারণত এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে এক্সামিনেশন আমরা দেখলাম লোকালাইজড পেইন অ্যারাউন্ড দ্য ল্যাটারাল এপিকন্ডাইল, সো ইট ইজ গোয়িং ফর ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস, এবং ডায়াগনোসিসও করে দিয়েছে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস, খুবই ভালো কথা। এখন বলছে নিচের কোন মুভমেন্ট কন্ডিশনটাকে আরও খারাপ করে দেয়। তাহলে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস যদি হয়, আমাদের এখানে অ্যানাটমিটা একটু ভালো জানতে হবে। সো বেসিক্যালি ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস যদি হয়, তাহলে এখান থেকে যে এক্সটেন্সর যেই আমাদের টেন্ডনগুলো আসলে আসছে সেইটা রিলেটেড, বা এক্সটেন্সর যে মাসলগুলো আছে ওই রিলেটেড আসলে আমরা ফাংশনগুলো যদি করতে যাই, সেইখানে আমাদের আসলে পেইনটা বেড়ে যাবে। স্পেসিফিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের, আমি একটা ছবি দেখাই, এই মাসলটা এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, স্পেশালি এই মাসলটা দেখা যাচ্ছে এখান থেকে উঠে আসে, তো ল্যাটারাল এপিকন্ডাইলা এখান থেকে। সো এইখানে দেখা যাচ্ছে যে অনেক সময় পেশেন্টের এই মাসল রিলেটেড মুভমেন্ট হলে পেইনটা আসলে এক্সাসারবেট করে। সো নর্মাল আসলে যদি ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস কোনো একটা পেশেন্টের হয়, সেখানে আসলে কোন ধরনের মুভমেন্টে পেশেন্টের পেইন বাড়ে, এটাও কাইন্ড অফ আমাদের একটু মুখস্থ ইনফরমেশন। সেটা হচ্ছে এখানে আমরা নর্মালি যেটা দেখি, পেশেন্টের এলবোটা এরকম অবস্থায়, এলবো এক্সটেন্ডেড থাকা অবস্থায় যদি এই পেশেন্টের রিস্ট জয়েন্ট এটাকে যদি এক্সটেনশন হয়, এই অবস্থায় যদি রিস্ট জয়েন্ট এক্সটেনশন হয়, অথবা এই অবস্থায় যদি ফোর আর্মে এখানে আমরা সুপাইনেশন হইতে দেখি, সেই মোমেন্টে পেইনটা বেড়ে যায়। তাহলে কি হচ্ছে, রিস্ট এক্সটেনশন অথবা সুপাইনেশন অফ দ্য ফোর আর্ম, প্রোভাইডেড দ্যাট তার এলবো জয়েন্টটা এক্সটেন্ডেড অবস্থায় আছে, সেই অবস্থাতে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের পেইনটা আরও বেশি বেড়ে যায়। সো তাহলে এখানে আমরা দেখি, তাহলে রেজিস্টেড রিস্ট এক্সটেনশন আছে, ছবিটাকে সরাই দিতে হবে। আচ্ছা, এখানে আছে উইথ দ্য এলবো এক্সটেন্ডেড। সো এইটা আমাদের এখানে আসলে কারেক্ট অ্যান্সার। আর এখানে থাম্ব ফ্লেকশন, থাম্ব এক্সটেনশন, ফ্লেকশন অফ দ্য এলবো বা প্রোনেশন, এটার সাথে সম্পর্ক না। মূল ব্যাপারটা হচ্ছে রিস্ট এক্সটেনশন হবে যখন এলবোটা এক্সটেন্ডেড আছে, অথবা এই মোমেন্টে যদি সুপাইনেশন হয়, এই মোমেন্টে যদি সুপাইনেশন অফ দ্য ফোর আর্ম যদি হয়, সেখানে সেটা হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। তাহলে এখন বলা হচ্ছে একটা 22-year-old একজন ম্যান, সে কার্ডিওলজি ক্লিনিকে আসছে তার হার্ট মারমার নিয়ে। একটা 22 বছর বয়সে একটা পার্সন হার্টের মারমার নিয়ে হসপিটালে আসছে। আচ্ছা,
পেশেন্টের আমরা দেখছি পেশেন্ট ইজ টল, লং ফিঙ্গার, মাইল্ড স্কোলিওসিস, একটা 22 বছর পেশেন্ট, অনেক টল, আঙ্গুল লম্বা, স্কোলিওসিস আছে, মারফানয়েড বডি হ্যাবিটাস বোঝা যাচ্ছে, এক্সামিনেশনে হাই আর্স্ট প্যালেট, মারফানয়েড বডি হ্যাবিটাস, পেস প্ল্যানাস, মারফান সিনড্রোম মোস্ট প্রবাবলি। অফথালমোলজিক্যাল অ্যাসেসমেন্টে দেখলাম ইম্পেয়ারমেন্ট অফ দ্য ভিশন, স্লিট ল্যাম্প এক্সামিনেশনে দেখলাম লেন্স ডিসলোকেশন আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, তার মানে লেন্স ডিসলোকেশন আছে, হ্যাঁ, আপওয়ার্ড লেন্স ডিসলোকেশন। এটা তো খুব ক্লিয়ার কাট মারফান সিনড্রোম, এটা খুব ক্লিয়ার কাট মারফান সিনড্রোম। বেসিক্যালি একটা মারফান সিনড্রোমে যা যা থাকার কথা সবগুলো ফিচারই এখানে দিয়ে দিছে। এটা আসলে আর অন্য কিছু তাকানোর কথা না। আচ্ছা, হোমোসিস্টিনিউরিয়া নিয়ে অনেকের একটু কনফিউশন হইতে পারে। হোমোসিস্টিনিউরিয়াতে আসলে লেন্স ডিসলোকেশনটা হয় ডাউনওয়ার্ড, তাহলে এইখানে আমরা ডাউনওয়ার্ড লেন্স ডিসলোকেশন পাবো। অনেক সময় মারফান আর হোমোসিস্টিনিউরিয়া পার্থক্য করতে অনেক সময় পরীক্ষার হলে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। আমরা একটা সিম্পল সূত্র মনে রাখবো, হোমোসিস্টিনিউরিয়াতে লেন্স ডিসলোকেশনটা হয় ডাউনওয়ার্ড, মারফানে আপওয়ার্ড। এটা মনে রাখার আরেকটা সহজ উপায় হচ্ছে, মারফানে একটা ফ্যান, এই ফ্যানটা কি ছাদে উপরে লাগানো থাকে না, সো উপরে তাকাবো, তাহলে আপওয়ার্ড লেন্স ডিসলোকেশন, এভাবেও মনে রাখা যাইতে পারে। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখন বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট রিকগনাইজড অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং অস্টিওপোরোসিস। কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে। যখনই লিস্ট রিকগনাইজড, তার মানে কোনটা আসলে রিস্ক ফ্যাক্টর হিসেবে সবচেয়ে লো, মানে কোনটা রিস্ক ফ্যাক্টর হবে না বা হইলেও সেটার ইম্প্যাক্ট সবচেয়ে কম। তা আমি যদি এখন ডেভেলপিং অস্টিওপোরোসিস কোশ্চেন দেখে মানে এখানে অপশনগুলো দেখি, আমি স্বাভাবিকভাবেই কুশিং আছে, টার্নার আছে, হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস। আমরা কোশ্চেন ভালো মতো না পড়লে আসলে কুশিং দাগাইতে চলে আসবো সবাই, কিন্তু প্রশ্ন করছে লিস্ট রিকগনাইজড, তার মানে কোনটা আসলে রিস্ক ফ্যাক্টর ওইভাবে না, আসলে প্রশ্নটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। তাহলে এখানে আসলে আমরা দেখি কুশিং সিনড্রোম তো আমরা সবাই জানি এখানে অস্টিওপোরোসিস হয়, আর টার্নার সিনড্রোমেও অস্টিওপোরোসিস হয়। এটার কারণ হচ্ছে আমাদের টার্নার সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্টের ইস্ট্রোজেনের একটা ডেফিসিয়েন্সি থাকে। আসলে সেক্স হরমোন যদি ডেফিসিয়েন্সি থাকে, মেল হলে টেস্টোস্টেরন, ফিমেল হলে ইস্ট্রোজেন, যদি ওখানে একটা ডেফিসিয়েন্সি থাকে, সেখানেও আসলে অস্টিওপোরোসিসের রিস্ক আসলে অনেক বেশি বেড়ে যায়। ইনফ্যাক্ট পোস্ট মেনোপোজাল উইমেন, সেখানে অস্টিওপোরোসিসের রিস্ক বেড়ে যাওয়ার একটা বড় কারণই হলো ইস্ট্রোজেন কমে যাওয়া। সো টার্নার সিনড্রোমেও আমরা আসলে অস্টিওপোরোসিসের রিস্ক দেখি। হাইপার প্যারাথাইরয়েডিজম, সেখানে তো আসলে আমরা দেখি যে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি খুব বেশি বেড়ে যায়। তো সেখানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি খুব বেশি বেড়ে গেলে সেখানে অস্টিওপোরোসিসের রিস্ক থাকে। ডায়াবেটিস মেলাইটাস, সেখানে আমাদের মেটাবলিজম ডিউরেন্সড হয় এবং সেটাও আসলে টু সাম এক্সটেন্ট অস্টিওপোরোসিসে একটু হলেও আসলে আমরা বলবো যে ইম্প্যাক্ট রাখে। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আসলে থাইরয়েড হরমোনের সাথে যেখানে সম্পর্ক অস্টিওপোরোসিস, সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। যদি কোনো পেশেন্টের হাইপার থাইরয়েডিজম হয়, সেইখানে অস্টিওপোরোসিসের একটা রিস্ক থাকে এবং এটা থেকে এমআরসিপিতে কোশ্চেন এর আগেও আসছে। সো হাইপার থাইরয়েডিজম যদি হয়, সেইখানে অস্টিওপোরোসিসের বেশ ভালো রকমের রিস্ক আছে, কিন্তু হাইপোথাইরয়েডিজম আমরা সেইভাবে রিস্ক আসলে ওভাবে দেখি না। সো কারেক্ট অ্যান্সার হবে এখানে হাইপোথাইরয়েডিজম। আমি এখানে একটু মানে রিস্ক ফ্যাক্টরগুলোকে একটু নোট করে দিছি যেন আমাদের একটু রিভিশনের জন্য উপকার হয়। তাহলে অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টর কারা কারা সেটাকে আমরা একটু দেখে ফেলি। তাহলে একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ইউজ, তার মানে যারা আসলে স্টেরয়েড নিচ্ছে তাদের ক্ষেত্রে, যাদের এক্সিস্টিং নিউমাটোয়েড আর্থ্রাইটিস, এক্সেসিভ অ্যালকোহল বা প্যারেন্টাল হিপ ফ্র্যাকচারের একটা হিস্ট্রি আছে, বডি মাস ইন্ডেক্স যাদের কম, লো বিএমআই, খুবই হালকা পাতলা, বা স্মোকার, হ্যাঁ, এর পাশাপাশি সেডেন্টারি লাইফস্টাইল, প্রিম্যাচার মেনোপজ, স্পেসিফিকভাবে ককেশিয়ান এশিয়ান এই এথনিসিটি, এন্ডোক্রাইন ডিসঅর্ডারগুলোর মধ্যে হাইপার থাইরয়েডিজম, হাইপোগোনাডিজম, যে কোনো হাইপোগোনাডিজম যেখানে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন কমে গেছে, তাহলে টার্নার অথবা ক্লাইনফেল্টার যে কোনোটাই আসতে পারে। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি যদি থাকে, হাইপার প্যারাথাইরয়েডিজম, ইভেন ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, এরপরে কি আছে মাল্টিপল মায়োলোমা, সেখানেও আমরা দেখি যে বোন কাইন্ড অফ মানে ভাঙতে থাকে, সো ওখানেও আসলে অস্টিওপোরোসিস হতে পারে। লিম্ফোমা আছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারের মধ্যে আইবিডিকে আমরা মাথায় রাখবো, সেখানেও আসলে রিস্ক থাকে। ম্যাল অ্যাবজর্পশন মে লিড টু অস্টিওপোরোসিস, গ্যাস্ট্রেক্টমি, লিভার ডিজিজ, সিকেডি, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, হোমোসিস্টিনিউরিয়া, সব কিছুতে এগুলো সবগুলাই রিস্ক ফ্যাক্টর হিসেবে অ্যাড্রেসড হবে। আর কোন কোন কন্ডিশন বা কোন কোন মেডিকেশন,
কোন কোন ঔষধ আসলে আমাদের কন্ডিশনকে আরও খারাপ করতে পারে। তাহলে একটা হচ্ছে SSRI, অ্যান্টি এপিলেপটিক, প্রোটন পাম্প ইনহিবিটর, গ্লিটাজোন, লং টার্ম যদি কেউ হেপারিন পায়, আর হচ্ছে অ্যানাস্ট্রোজোল। এই অ্যানাস্ট্রোজোল থেকে এমআরসিপিতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। সাধারণত কার্সিনোমার ব্রেস্ট, হ্যাঁ, যাদের কার্সিনোমার ব্রেস্ট আছে তাদের অনেককে অ্যানাস্ট্রোজোল দেওয়া হয়, এবং অ্যানাস্ট্রোজোলের একটা মানে কমন অ্যাডভার্সিটিস হলো সেখানে পেশেন্টের অস্টিওপোরোসিসটা আরও খারাপ হয়। সো এইটা একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এমআরসিপিতে অ্যানাস্ট্রোজোল থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। প্রোটন পাম্প ইনহিবিটরটাও আমরা একটু মাথায় রাখবো, এখান থেকেও আমরা মাল্টিপল টাইমস কোশ্চেন আসতে দেখছি। ঠিক আছে, আমি তাহলে পরে কোশ্চেনে চলে যাই। সো নেক্সট কোশ্চেন, একটা 22-year-old একজন জিমন্যাস্ট, তাহলে যখনই এরকম একটা প্রফেশনের কথা বলে দেওয়া হবে সেটার সাথে রিলেভেন্ট কন্ডিশনগুলোকে আমরা কনসিডার করব। তার ল্যাটারাল ফোর আর্মে পেইন, যেটা রিস্ট অর ফিঙ্গারকে স্ট্রেইটেনিং করলে কন্ডিশনটা আরও বেশি, ব্যথাটা আরও বেড়ে যায়। তাহলে রিস্ট বা ফিঙ্গার যদি স্ট্রেইটেনিং হয় তার মানে এক্সটেনশন, তার মানে এক্সটেনশন অফ দ্য রিস্ট জয়েন্ট বা এক্সটেনশন অফ দ্য মানে আমাদের এই ফ্যালাংস, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, সেইখানে আসলে পেইনটা বাড়তেছে। ফোর আর্মের এইখানে ব্যথা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের দিকে যাচ্ছে, বাট আমরা একটু আগাইতে থাকি। এখন শি অলসো সামটাইমস ফিলস অ্যান আনইউজুয়াল সেন্সেশন ইন হার হ্যান্ড, আ বিট লাইক পিনস অ্যান্ড নিডলস। যদি কোনো জায়গায় এই পিনস অ্যান্ড নিডলস সেন্সেশনের কথা চলে আসে, এটা কিন্তু ইন্ডিকেটস করে সরাসরিভাবে সেন্সরি নিউরোপ্যাথি। তাহলে এইখানে পেশেন্টের ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস হলে তো আমার পেইন হবে, এক্সটেনশনে বাড়বে, সেটা ঠিক আছে, বাট সেন্সরি নিউরোপ্যাথি লাইক ফিচার তো আর হবে না। তার মানে এখানে নার্ভের কোনো একটা ইনভলভমেন্ট আছে। তাহলে এখানে আমাদের একটা সেন্সরি নিউরোপ্যাথি লাইক ফিচার আমরা পাচ্ছি। এক্সামিনেশনে দেখছি যে দেয়ার ইজ টেন্ডারনেস ডিস্টাল টু দ্য কমন এক্সটেন্সর অরিজিন, এবং পার্টিকুলারলি ল্যাটারাল এপিকন্ডাইলের উপরে আসলে ব্যথাটা নাই, ব্যথাটা তার ডিস্টালি। তার মানে এটা আসলে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস না। তাহলে এটা কী হইতে পারে, যদিও আসলে ব্যথাটা তার একটু ডিস্টালি আমরা আসলে পাচ্ছি। সো এখানে তাহলে কারণ কি, তাহলে নার্ভ রিলেটেড একটা কন্ডিশন, যেহেতু সেন্সরি নিউরোপ্যাথির ফিচার আমি পাইতেছি পিনস অ্যান্ড নিডলস সেন্সেশন, সো ডেফিনেটলি যে এখানে নার্ভ ইনভলভমেন্ট। তাহলে অ্যানাটমিক্যালি যদি আমরা চিন্তা করি ওই জায়গাটাতে ল্যাটারাল এপিকন্ডাইলের পরে ডিস্টালি যদি আগায় তাহলে কী থাকতে পারে, সেটা হচ্ছে রেডিয়াল টানেল। তাহলে এখানে আসলে রেডিয়াল টানেল সিনড্রোম, যেই কারণে আসলে তার এই এক্সটেনশনের কারণে এই ব্যথাটা আসলে হয়। তাহলে রেডিয়াল টানেল সিনড্রোম, সেখানে রেডিয়াল নার্ভটা আসলে একটু সামহাও আসলে ওখানে একটু মানে একটু লেশন মতো হচ্ছে, সেখান থেকে আসলে পেশেন্টের প্রেজেন্টেশনটা হচ্ছে। সো দিস ইজ এ কেস অফ রেডিয়াল টানেল সিনড্রোম, এবং রেডিয়াল টানেল সিনড্রোমটা এই জিমন্যাস্টদের আসলে বেশি হয়। সো দিস ইজ এ কেস অফ রেডিয়াল টানেল সিনড্রোম। ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসটা আমি বলতে পারতাম, কিন্তু এই যে পিনস অ্যান্ড নিডল সেন্সেশন সেখানে হওয়ার কথা ছিল না। তারপরে এখানে তো বলে দিছে ল্যাটারাল এপিকন্ডাইলের উপরে আসলে ব্যথাটা নাই, সো এটা হতো না। কিউবিটাল টানেল সিনড্রোম যদি আসলে হইতো তাহলে আসলে আমি আমাদের 4th অ্যান্ড 5th যে ডিজিট বা ফিঙ্গার সেইখানে আসলে ইনভলভমেন্ট পাইতাম, বাট ব্যাপারটা ওরকম হয় নাই। ওলিক্রেনন বার্সাইটিস হলে আমাদের মানে ফোর আর্মের পেছনে ব্যথা হইতো, এলবো জয়েন্টের পেছনে ব্যথা হইতো। সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি যদি হইতো তো সেইখানে আমরা লোয়ার মোটর নিউরোপ্যাথি বা লোয়ার মোটর টাইপ অফ লেশন এরকম প্রেজেন্টেশন পাইতাম, বাট এখানে মোটর উইকনেসের তেমন কোনো কথাবার্তা নাই, শুধু সেন্সরি আছে। সো এটা আসলে ওইভাবে আসবে না। সো এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসলে রেডিয়াল টানেল সিনড্রোম, এবং জিমন্যাস্টদের ক্ষেত্রেই আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে পাই। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। একটা 28-year-old একজন ম্যান, তার লোয়ার ব্যাক পেইনের জন্য সে ইনভেস্টিগেটেড হচ্ছে, 28 বছর বয়স, ডায়াগনোসিস হয়ে গেছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। আচ্ছা, আমরা সাসপেক্ট করতেছি। সো প্রশ্ন হচ্ছে এখন কোন ইনভেস্টিগেশন করবো। তাহলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের মানে ইনভেস্টিগেশন কি? আসলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে ইনভেস্টিগেশন বললে আসলে এক্সরের কথাই আসবে, এক্সরে অফ দ্য স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। আমরা এক্সরেটা করবো, বাট এখানে কিছু কথা আছে। খুব আর্লি কন্ডিশন যদি হয়, আর্লি স্টেজে এক্সরেতে কোনো ফাইন্ডিংস ধরা পড়ে না। খুব আর্লি স্টেজ হলে আমরা এক্সরেতে কিছু ধরা না পড়লে সেখানে এমআরআই করি, এমআরআই অফ দ্য লাম্বোস্যাক্রাল স্পাইন, হ্যাঁ, সেটা আমরা করব। তাহলে এমআরআইতে আর্লি স্টেজের লেশন আসবে, বাট আদারওয়াইজ এক্সরে করা হয়। এখানে ইএসআরের তেমন কোনো রোল নাই। আচ্ছা, HLA-B27 টেস্টিং নিয়ে কথা আছে, সেটা হচ্ছে হ্যাঁ, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস যাদের আছে এদের মধ্যে 90% আসলে HLA-B27 পজিটিভ। কিন্তু HLA-B27 পজিটিভ
এমন অনেক মানুষ আছে, অ্যারাউন্ড 10% পপুলেশনে কোনো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস নাই, কিন্তু HLA-B27 পজিটিভ হয়ে বসে আছে, বা এটা আরও অনেক কন্ডিশনের পজিটিভ থাকতে পারে। সো এটা আসলে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আমাদের ডায়াগনোসিসে আমাদেরকে একটা ক্লু দিতে পারে, বা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন হিসেবে এটা আসলে আমরা ফলো করি না। সো HLA-B27 টেস্টিং এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন হিসেবে ইউকেতে প্র্যাকটিস করা হয় না। সো MRCPতে যত কোশ্চেন আসুক, যতই HLA-B27 টেস্টিং থাকুক, এটাকে আমরা কোনোভাবেই দাগাবো না। তাহলে এক্সরে MRIর মধ্যেই থাকবে, যদি MRI থাকে আর্লি স্টেজে MRI, আর পরবর্তীতে লেট স্টেজে এক্সরেতেই অনেক মানে ক্লিনিক্যালি খুব ভালোভাবে সেখানে ডায়াগনোসিস চলে আসবে। থোরাসিক স্পাইনের আমরা এক্সরে করবো না, লাম্বার স্পাইনের সিটি না আমরা MRI করি। তো কারেক্ট অ্যান্সার আসলে এক্সরে অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট ইন দিস অপশন। এখানে আমি এক্সরের ফাইন্ডিংসগুলো কী হবে সেটা একটু নোট দিয়ে দিয়েছে, কারণ এই ফাইন্ডিংসগুলো থেকেও MRCPতে কোশ্চেন আসে। তাহলে স্যাক্রোইলিয়াক জয়েন্টে প্লেইন এক্সরেতে আমি কী ফাইন্ডিংস পাইতে পারি? তাহলে স্যাক্রোআইলাইটিসের ফিচার থাকতে পারে, সেখানে স্ক্লেরোসিস বা সাবকন্ড্রাল ইরোশন থাকতে পারে, লাম্বার ভার্টিব্রাটা স্কোয়ারিং হয়ে যেতে পারে যদি একটু লেট ফিচার, ব্যাম্বো স্পাইন খুবই লেট অ্যান্ড আনকমন ফিচার, সিনডেসমোফাইট এটা MRCPতে কোশ্চেন আসে, ইভেন আমার নিজের MRCP পার্ট 1 পরীক্ষাতেও এটা কোশ্চেনে ছিল। সো সিনডেসমোফাইট আমরা কোথায় পাই? তো সিনডেসমোফাইট এটা আসলে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস আসলে পাচ্ছি। কেন হচ্ছে? ডিউ টু অসিফিকেশন অফ দ্য আউটার ফাইবার্স অফ দ্য অ্যানুলাস ফাইব্রোসাস। সো এই ইনফরমেশনটা থেকে মাল্টিপল টাইমস আসলে কোশ্চেন আসে, দ্যাট ইজ ট্রু। আর যদি আমরা একটা চেস্ট এক্সরে করি, এপিক্যাল ফাইব্রোসিস হইতে পারে। আসলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস যাদের আছে তাদের রেসপিরেটরি কমপ্লিকেশন হিসেবে পরবর্তী লাইফে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা DPLD যেভাবেই বলা হোক না কেন সেটা হতে পারে, এবং এখানে আসলে আপার পার্ট অফ দ্য লাং ইনভলভমেন্ট হয়। সো এপিক্যাল ফাইব্রোসিস হতে পারে। সো এইগুলোকে আমরা কনসিডারেশনে রাখতে পারি। তাহলে এপিক্যাল ফাইব্রোসিস এক্সরেতে ধরা পড়বে, বাট এগুলো সব লেট স্টেজ ফিচার। তাহলে আমাদের এক্সরের ফাইন্ডিংসগুলো কী কী হইতে পারে এটা আমরা একটু মাথায় রাখবো। সিনডেসমোফাইট এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। সিনডেসমোফাইট এটা আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে পাই। ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখন বলা হচ্ছে একটা 32-year-old একজন ম্যান, সে হসপিটালে আসছে মাল্টিপল সিমটমস নিয়ে। তার প্রবলেম কি? 2 মাস ধরে ফ্যাটিগ, জেনারেলাইজড উইকনেস, 2 সপ্তাহ ধরে অ্যাকিউটলি সোলেন অ্যান্ড পেইনফুল রাইট নি। ভালো কথা। তার জয়েন্ট খুবই স্টিফ ফিল করতেছে। থ্রু আউট দ্যাট ডে তেমন কোনো চেঞ্জেস নাই। পেশেন্টের লস অফ লিবিডো আছে। ওয়াইফ নোটিস করছে তার স্কিন ব্রোঞ্জ পিগমেন্টেশন ওভার দ্য পাস্ট ফিউ মান্থস। আসলে এখানে সিনারিওতে আমাকে খুব সুন্দরভাবে ক্লু দিয়ে ফেলছে। ব্রোঞ্জ পিগমেন্টেশন অফ দ্য স্কিন কখন হয়? হিমোক্রোমাটোসিস, লস অফ লিবিডো। তাহলে আমাদের আমরা যখন দেখি যে হিমোক্রোমাটোসিস হচ্ছে যখন পিটিউটারি গ্ল্যান্ডে যখন এই আয়রন ডিপোজিটেড হয়, সো দিস উইল লিড টু ইনফার্টিলিটি বা লস অফ লিবিডো, সেক্সুয়াল ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। সো এইগুলা খুব টিপিক্যাল ফাইন্ডিংস অফ, আমরা এটাকে কী বলতে পারি, হিমোক্রোমাটোসিস। এবং হিমোক্রোমাটোসিসে আমরা সিউডোগাউট হইতে দেখি, বা আমাদের যেই নি জয়েন্টের এখানে যেই কার্টিলেজগুলো আছে বা মেনিসকাসগুলো আছে সেইখানেও আমরা দেখি যে ক্যালসিফিকেশন হয়ে যায়। সো এইগুলোর জন্য তার পেইন হয়। এখানে একটা কথা বলছে যে পেইন, এইটা আসলে জয়েন্ট খুবই স্টিফ, থ্রু আউট দ্য ডে তেমন কোনো চেঞ্জ নাই। তার মানে এটা আসলে ইনফ্লামেটরি জয়েন্ট পেইন না, এটা ইনফ্লামেটরি কজ না, এটা আদার কোনো কজ থেকে। সো মোস্ট প্রবলি কী বলে কন্ড্রোক্যালসিনোসিস, মোস্ট প্রবলি কন্ড্রোক্যালসিনোসিস হয়তো এখানে মিন করতেছে। তাহলে এখন অন এক্সামিনেশন পেশেন্টের একটা সোলেন রাইট নি পাচ্ছি, ইট ইজ হট, এরাইথেমাটাস টেন্ডার। তার মানে এটা সিউডোগাউট। তাহলে এটা সিউডোগাউট হয়ে গেল, এটা সিউডোগাউটের প্রেজেন্টেশন। অল আদার জয়েন্টস আর আনরিমার্কেবল। তাহলে এটা সিউডোগাউট। যখনই হট, এরাইথেমাটাস টেন্ডার, তার মানে একটা অ্যাকিউট ইনফ্লামেশন, অ্যাকিউট কজ হলো এটা সিউডোগাউট। তাহলে এখন আদার অবজারভেশন নর্মাল রেঞ্জ। তাহলে তার সোলেন নিয়ের কারণ কি? তাহলে এখানে আসলে তার মূল যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, প্রথম কথা তার একটা হিমোক্রোমাটোসিস আছে, হিমোক্রোম্যাটোসিস, এবং সেইখান থেকে তার একটা সিউডোগাউট হয়ে গেছে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সিউডোগাউট। ঠিক আছে, আমরা পরের কোশ্চেন চলে যাই। এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট লাইকলি টু বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। আচ্ছা, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস যদি কোনো পেশেন্টের থাকে সেখানে আসলে এটার সাথে সাথে আরও অনেকগুলো কন্ডিশন কোএক্সিস্ট করতে পারে। সো এটাকে মনে রাখার জন্য আসলে মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এইভাবে সিরিয়াল আমরা একটু হিসাব রাখতে পারি। একদম শুরু থেকে আসি মাথায়। সো মাথায় কি আছে? চোখ আছে।
তো চোখের এখানে আমরা দেখি যে অ্যান্টেরিয়র ইউভিআইটিস, অ্যান্টেরিয়র ইউভিআইটিস। মাথা থেকে একটু নিচে নামি, চেস্ট, এখানে কি আছে লাংস, তাই না? লাংসের এখানে আমরা বলছি এপিকাল ফাইব্রোসিস, একটু আগে সেটা দেখাইছি। একটা হার্ট আছে, হার্টে আমরা দেখি পেশেন্টের অ্যাওর্টিক রিগার্জিটেশন হইতে পারে। আর একটা জিনিস দেখা যায় এভি ব্লক, তাহলে হার্ট লাং ইনভলভমেন্ট এগুলো পাইতে পারি। এর পাশাপাশি টেন্ডন, অ্যাকিলিস টেন্ডিনাইটিস, তাহলে অ্যাকিলিস টেন্ডোনাইটিস এইটা হইতে পারে। এর পাশে জিআইটিতে অ্যাকালাসিয়াও হইতে পারে, সরি অ্যাকালাসিয়া বলছি কেন, অ্যামাইলয়েডোসিস, অ্যামাইলয়েডোসিস, অ্যামাইলয়েডোসিস এটাও আসলে হইতে পারে। তাহলে মোটা দাগ এরকম আমাদের বেশ কিছু ফাইন্ডিংস আসলে আমরা পাইতে পারি। আমি নিচে একটা নোট দিয়ে দিছি অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসে কী কী এক্সট্রা পাইতে পারি। তাহলে এপিকাল ফাইব্রোসিস, অ্যান্টিরিউভিয়াইটিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাকিলিস টেন্ডোনাইটিস, এভি নোড ব্লক, অ্যামাইলয়েডোসিস। তাহলে এই কন্ডিশনগুলো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে কোএক্সিস্টেন্ট হিসেবে আদার ফিচার হিসেবে থাকতে পারে। তাহলে এখানে কোশ্চেন বলছে লিস্ট লাইকলি টু বি অ্যাসোসিয়েটেড, তার মানে কোনটা অ্যাসোসিয়েশন আসলে পাওয়ার কথা না। সো এখানে আসলে উত্তর হবে অ্যাকালাসিয়া। সো কারেক্ট অ্যান্সার হিয়ার অ্যাকালাসিয়া, বাকি সবগুলো আসলে হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন চলে যাই। তাহলে বলছে একটা 40 year old একজন উইমেন, আমরা জানি তার সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস আছে এবং তার এখন একটা এক্সাসারবেশন অফ রিস্ট পেইন এসে আমাদের কাছে আসছে। এখন প্রশ্ন হচ্ছে ডিজিজ মনিটরিং করার জন্য মোস্ট ইউজফুল মার্কার আসলে কোনটা? তাহলে একটা পেশেন্টের এসিএলই আছে, এসিলির এখন ফ্লেয়ার আপ হয়েছে, এখন আমি মার্কার হিসেবে কোনটাকে আসলে ইউজ করব? তাহলে এসিলির মার্কার কি, দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে আমাদেরকে আসলে জানতে হবে এসিলির মার্কারগুলো কী আছে। আমি এখানে কি নোট অ্যাড করছি? ইয়েস, আমি একবার নোট থেকে দেখাই। তাহলে আমাদের এসিলির মনিটরিংটা আমাদের একটু জানতে হবে। এসিলির মনিটরিং ভেরি ইম্পর্ট্যান্ট। এসিলির মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা ইনফ্লামেটরি মার্কার হিসেবে যদি ইউজ করতে চাই ইএসআরকে ইউজ করতে পারি। প্রশ্ন হচ্ছে সিআরপি কেন ইউজ করব না? কারণ হচ্ছে অ্যাক্টিভ ডিজিজ থাকা অবস্থায় সিআরপি অ্যাকচুয়ালি নর্মাল থাকে ইন কেস অফ এসএলই। কিন্তু এমনও হইতে পারে কোনো একটা পেশেন্টের এসএলই আছে, অ্যাক্টিভ ডিজিজ, অ্যাক্টিভ ফ্লেয়ার আপ হয়েছে, সেই মোমেন্টে সিআরপি হাই। যদি কখনো এরকম হয় যে অ্যাক্টিভ ফ্লেয়ার আপে সিআরপি হাই, তার মানে ইট উইল ইন্ডিকেট যে এইখানে কোনো একটা আন্ডারলাইন ইনফেকশন থাকতে পারে। বাট নর্মালি ইএসআরটা হাই থাকে, সিআরপিটা নর্মাল থাকে। আর যদি সিআরপি বেশি হয় তাহলে আন্ডারলাইন কোনো ইনফেকশন আছে কিনা সেটাকে একটু চেক করতে হবে। এর বাইরে আমরা মনিটরিংয়ের কমপ্লিমেন্ট লেভেল চেক করতে পারি C3 C4, এবং কমপ্লিমেন্ট লেভেল C3 C4 এগুলো আসলে লো থাকবে, কারণ হচ্ছে এগুলো সব ইউটিলাইজ হয়ে যাচ্ছে, এটা ইউটিলাইজন হইতে থাকে। সো কনজামশনের কারণে এটা আসলে কমে আসে। আর একটা হচ্ছে আমরা ডিজিজ মনিটরিংয়ের ক্ষেত্রে অ্যান্টি-ডিএস ডিএনএ টাইটারটা চেক করতে পারি। অ্যাক্টিভ ডিজিজ মনিটরিংয়ের ক্ষেত্রে সবসময় এটা থাকবে, প্রেজেন্ট থাকবে, বাট এরকম না। বাট যদি প্রেজেন্ট থাকে অ্যান্টি-ডিএস ডিএনএ টাইটারটা আমাদেরকে আসলে খুব ক্লিয়ার কাটভাবে আসলে আমাদেরকে এখানে ক্লু দিবে। তাহলে মনিটরিংয়ের জন্য আমরা এইগুলো দেখতে পারি। তাহলে এখন কথা হচ্ছে কোনটা এখানে মোস্ট ইউজফুল মার্কার। তাহলে আমরা অপশন দেখি সিআরপি, সিআরপি তো এখানে না, C2 লেভেল দেখেও লাভ নাই, আমরা C3 C4 লেভেল চেক করবো। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টাইটার, তাহলে এএনএও এখানে মনিটরিংয়ে ইউজ করা হয় না। অ্যান্টি-ডিএস ডিএনএ টাইটার এটা আমরা ইউজ করি, দ্যাট ইজ ট্রু। অ্যান্টি-এসএমটা এটাও ইউজ করা হয় না। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই সেশনের কোশ্চেন সলভ। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ।